সেবিকাদের কাজ লিখেছেন? আপনাদের সেবিকার ইংরেজি কি জানেন? এটা না আপনারা এখানে জি জি এর পক্ষে কারা কারা, জি না এর পক্ষে কারা কারা হাত তোলেন বলেন। জি এর পক্ষে কারা কারা, জি না এর পক্ষে কারা কারা হাত তোলেন হাত তোলেন হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, জিনার পক্ষে কে? জিনার পক্ষে কে একজন? আচ্ছা, নার্স হওয়ার কারণ কি? নার্স মানে কি? সেবিকা। নার্স মানে সেবিকা। আচ্ছা, আর আপনারা হচ্ছেন নার্স। আপনারা এটা না গো। আচ্ছা, আমরা শুরু করছি। আমাদের মূলত আজকে আপনাদের প্রথম সেশনটা শুরু হচ্ছে সেবিকাদের কাজ দিয়ে। আপনাদের সেবিকাদের ইংরেজি হচ্ছে মেন্টরস, ঠিক আছে? মেন্টর। তো আমরা সাধারণত লিখি এডুকেশন মেন্টরস, শিক্ষা সেবিকা। হ্যাঁ, আচ্ছা, এডু একটা সিলেবল, ইডিউ ডু সিএকে টিআইএন শন, এডুকেশন বা এডুকেশন। মেন্টরস বহু বচনে মেন্টরস দিয়ে দিই, শিক্ষা সেবিকা। আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব কালকে বলেছিলাম 2 ধরনের, একাডেমিক এবং প্রশাসনিক। আপনাদের কাজ আজকে একটু করে বলি। হ্যাঁ, দেখা শেষ, দ্রুত লিখতে হবে। কাজ হচ্ছে আপনাদের 2 ঘন্টা পড়ানো। একটা কাজ হচ্ছে হাজিরা খাতা ঠিকঠাক করা, হাজিরা খাতা নিয়ে আসছেন আপনারা। একটা কাজ হচ্ছে মাসিক রিপোর্ট ঠিকঠাক করা। একটা কাজ হচ্ছে পাঠ টিকা বা দৈনন্দিন পাঠদান অগ্রগতির প্রতিবেদন ঠিকঠাক করা। আর একটা কাজ হচ্ছে আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যে আপনারা যেই ইয়ে করবেন, কাজগুলো করবেন, সেটার পরিকল্পনা করা। লেসন প্ল্যান, লেসন প্ল্যান, পাঠ পরিকল্পনা করা। হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন? 5টা জিনিস, 2 ঘন্টা পড়ানো। আচ্ছা, 2 ঘন্টা পড়ানো গুলো আলাদা বিষয়। এই সবগুলো হচ্ছে নথি জাতীয় কাজ। এগুলো সব নথি জাতীয় কাজ। লেসন প্ল্যানটা নথি প্লাস হচ্ছে কিছুটা মানসিক পরিকল্পনা। হ্যাঁ, লিখেছেন? কি বুঝতে পারছেন না আমাকে বলেন। কোন লেখাটা বুঝতে পারছেন আমাকে? কোনো কিছু না বুঝতে পারলে দয়া করে আমাকে বলবেন। হ্যাঁ, 2 ঘন্টা পড়ানো, হাজিরা খাতা ঠিকঠাক করা, মাসিক রিপোর্ট, পাঠ টিকা, লেসন প্ল্যান। আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা পড়ানো মানে এমন একটা সময় পড়াইতে হবে যে সময়টা থেকে শুরু করে আমার 2 ঘন্টা ঠিক হবে। এই 2 ঘন্টা পড়াইতে হলে আমার অবশ্যই শুরুর টাইমটা ঠিক রাখতে হবে এবং শেষের টাইমটা ঠিক রাখতে হবে। আমরা যেমন আজকে শুরু করতে একটু দেরি করে দিয়েছি। হ্যাঁ, শুরুর টাইমটা যদি ঠিক না রাখেন, শেষের টাইমটাও ঠিক হবে না। এবং শুরু আর শেষ যদি ঠিকভাবে না হয়, শিক্ষার্থীদের কিন্তু মনোযোগ আপনি ঠিকভাবে ধরে রাখতে পারবেন না। আচ্ছা, তাহলে আমাদের শুরু এবং শেষটা ঠিকভাবে করতে হবে। সুপারভাইজারের কাজ এখানে বেরিয়ে গেল একটা। উনি মাঝে মাঝে শুরুর সময় যাবে, উনি মাঝে মাঝে শেষের সময় যাবে। শুরুর সময় গিয়ে দেখবে ঠিক টাইমে শুরু হচ্ছে কিনা, শেষের সময় গিয়ে দেখবে ঠিকভাবে শেষ হচ্ছে কিনা। দ্বিতীয় পয়েন্ট, হাজিরা খাতা। হাজিরা খাতা নিয়ে আসছেন সবাই? সামনে যান। আচ্ছা, হাজিরা খাতা একটু দেখুন দেখি। এই যে হাজিরা খাতা, এই হাজিরা খাতা পূরণ করতে হবে, তাই না? হাজিরা খাতার প্রথম কাজ, উপরে নাম ধাম লেখা। এই জায়গায় এদিকে তাকান প্লিজ। খুব দ্রুত না গেলে আমি পারবো না। হ্যাঁ, আপনাদেরকে মাঝে মাঝে নিয়ে এসে বলো। সিডি মার্কার দিয়ে লেখা, আপনাদের ব্রাঞ্চে সিডি মার্কার থাকে, সম্ভব হলে ওটা ব্যবহার করবেন বা নিজে কিনবেন। 20-25 টাকা দাম প্রতিদিনে লিখলে এখানে একটা উঠবে না। আচ্ছা, সিডি মার্কার দিয়ে নাম, কেন্দ্রের নাম, অঞ্চলের নাম, অঞ্চলের নামের জায়গায় বানানটা ভুল আছে। আপনারা কি খেয়াল করেছেন এই জায়গায় একটা বানান ভুল আছে?
কেউ করেননি? কি ভুল আছে এখানে দেখেন। আচ্ছা, বানান কি ভুল আছে? কি হবে? কি হবে এখানে? একটা বর্ণ নিচ্ছি, বর্ণটার নাম কি? জেলার নাম। এইরকম ভুল হবে আমাদের। খাতা খোলার পরে এই পৃষ্ঠাতে আপনাদের কমিটির তালিকা থাকবে। কমিটি করেছেন কে কে? হাত তোলেন। একজন, দুইজন, তিনজন। আচ্ছা, আমার কমিটি কে কে করেছে? ঠিক আছে, হাত নামান। কাজ শেষ। দ্রুত রেসপন্স করবেন। আপনারা শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর বাচ্চা না, আপনারা কমপক্ষে এসএসসি পাস করেছেন। হ্যাঁ, আচ্ছা। শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য আমরা প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক একটা করে কমিটি রাখি। কমিটিতে একটা সভাপতি থাকবে, 4 জন সদস্য থাকবে। কেউ কেউ একটা সভাপতি একটা সেক্রেটারি রাখে। আমি সেক্রেটারি রাখার পক্ষে না, আমি বলেছি একটা সভাপতি হবে, 4টা সদস্য হবে এবং প্রত্যেকের নাম এবং তাদের মোবাইল নম্বর এই জায়গায় লেখা থাকবে, প্লাস এই জায়গা থেকে আমার শিক্ষা সুপারভাইজার হুবহু লিখে নিয়ে ব্রাঞ্চে সংরক্ষণ করবেন। ঠিক আছে, গেল। এই জায়গায় শুরু এবং শেষের সময়টা লেখা থাকবে। হ্যাঁ স্যার, ছুটির সময় তো আমরা অন্য সময় পড়েছি, রোজার সময় বা সিয়ামের সময় আমরা অন্য সময় পড়েছি, হলো বিশেষ। শীতের সময় এক টাইম, গরমের সময় আরেক সময়। এইটা কোনো সমস্যা না, এটা চেঞ্জ করতে পারি। কিন্তু খুব বেশি চেঞ্জ করতে হলে কাকে জানাতে হবে? অবশ্যই। ঠিক আছে, কিন্তু আমাকে পড়াইতে হবে 2 ঘন্টা। এইগুলো লিখলাম প্রথম পৃষ্ঠায়। এরপর আমি হাজিরা খাতায় চলে যাই। হাজিরা খাতায় প্রত্যেক মাসের জন্য আমি এরকম 2টা পৃষ্ঠা পাচ্ছি, তাই কিনা? উপরের অংশ বুঝতে কারো অসুবিধা আছে? শিক্ষা সেবিকার নাম, কেন্দ্রের নাম, মাস, সাল, মাস অবলিক সাল, মাসের পরে একটা অবলিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তারপরে নরেন্দ্রপুর অঞ্চলের নাম, যেটা মহারাষ্ট্র চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, তারপরে দেখলাম আমি এই জায়গায় দেখতে পাচ্ছি শিক্ষার্থীর নাম। শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর খাতার ক্ষেত্রে আমাদের নির্দেশনা হলো প্রথমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নাম বলতে হবে, তারপরে প্রথম, তারপরে শিশু। আর 3 থেকে 5 অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চমের ক্ষেত্রে আগে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আর আমরা করছি হচ্ছে দ্বিতীয় থেকে শিশু, কারণ শিশু শ্রেণীর শিক্ষার্থীরা হাজিরা রাখলে অনেক ক্ষেত্রে সাড়া দেয় না। এই জন্য আমরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে আগে ডাকবো। উল্লেখ্য, দ্বিতীয় শ্রেণীর ছেলেদের নাম আগে লিখবো। দ্বিতীয় শ্রেণীর ছেলে, তারপর দ্বিতীয় শ্রেণীর মেয়ে, তারপর প্রথম শ্রেণীর ছেলে, তারপর প্রথম শ্রেণীর মেয়ে, তারপর শিশু ছেলে, শিশু মেয়ে। আমার ক্লাসে 3 শ্রেণীর শিক্ষার্থী থাকতে হবে। শুধু 1 শ্রেণীর শিক্ষার্থী দিয়ে কেন্দ্র চালানো যাবে না। বুঝতে পেরেছি? অংশটুকু ক্লিয়ার। পরের ঘর, আশার সদস্য সন্তান, সরি শ্রেণী তো ক্লিয়ার। একটা দিয়ে ডট চিহ্ন, ওই চিহ্ন দিলেই হবে। তারপরে আশার সদস্য সন্তান, এই ঘরে দন্ত স লিখে রাখছেন আপা, যে আপা লিখেছেন এটা করবেন না, টিক চিহ্ন দিবেন। কি দিবেন? আচ্ছা, টিক চিহ্ন দেওয়ার পরে যে কয়টা টিক চিহ্ন হইলো মোটের ঘর, এই যে কালো, এই ঘরে ধরেন 10 জন হলে 10 জন, 11 জন হলে 11 জন। আশার সদস্য সন্তান বলতে যার বাবা মা কোনো না কোনো ভাবে আশা থেকে ঋণ গ্রহীতা অথবা কখনো ঋণ নিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন যারা রানিং আছে শুধু তাই দিতে হবে। আচ্ছা, তাই দেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ঘর, যে ঘরটাতে উপরে তারিখ লেখা আছে, তারিখের নিচে একটা ঘর আছে, যে ঘরটাতে থাকা, এই ঘরটাতে কি লিখবেন? কোন দিন কোন বার, ছোট করে বাঁকা করে লিখে দিবেন। হাজিরার দিন পিটিপি লিখে দিলেন, প্রত্যেক দিনের হাজিরা ডাকার পরে এই জায়গায় মোট সংখ্যাটা বসিয়ে দিবেন। এরপরে দেখেন আদায়ের ঘর, উপরে আছে লেখা চলতি মাস। খেয়াল করেছেন কি? যাদের যাদের আছে একটু দেখেন না, প্লিজ চেক করেন। এই জায়গায় আছে কি চলতি মাস। হ্যাঁ, চলতি মাসের প্রথম ঘর আদায়, তারপরে ঘর বকেয়া। তার মানে জানুয়ারি মাসের, ধরেন এটা জানুয়ারি মাসের ঘর, জানুয়ারি মাসের বেতন, এই রিপোর্টটা দিলেন জানুয়ারি মাসের শেষ কর্মদিবসে অথবা তারপরের দিন। জানুয়ারি মাসের শেষ কর্মদিবসে অথবা তারপরের দিন। এবং আমরা এই রিপোর্টটা সুপারভাইজারদের কাছ থেকে 5 তারিখের মধ্যে সংগ্রহ করি। যেমন এপ্রিল মাসের রিপোর্ট 5ই মে এর মধ্যে ওদের দেওয়ার নিয়ম, এবং আমাদের দেওয়ার নিয়ম 7ই মে এর মধ্যে। আমরা 6 মেতে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটা ঘটনা হলো, আদায়ের তথ্য আপনার কাছে যেদিন সুপারভাইজার নিতে যাচ্ছে তার আগের দিন পর্যন্ত চলতি মাসের যারা বেতন দিয়েছে 30 টাকা অথবা 30 থেকে 50 টাকা আদায়ের ঘরে লিখে দিবেন। বিগত মাস, গত মাস মানে আগের মাস, জানুয়ারিতে দেওয়া লাগবে না, ফেব্রুয়ারিতে গিয়ে দেওয়া লাগবে। ফেব্রুয়ারিতে গিয়ে গত মাসের ঘরে অবশ্যই দেওয়া লাগবে। গত মাস বলতে কোন মাস? ফেব্রুয়ারির গত মাস, জানুয়ারি মাস। হ্যাঁ, ফেব্রুয়ারির গত মাস মানে জানুয়ারি মাস। এই দরজাটা লাগান, ছেলেটাকে আপনি একটু দেখেন মাস মাস অবস্থা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এই বাবু ফেব্রুয়ারির গত মাস মানে জানুয়ারি মাস। জানুয়ারি মাসের একটা ঘর হচ্ছে বকেয়া সহ মোট আদায় লেখা আছে। এটা এত বেশি বুঝতে লাগে, মনে করবেন গত মাসের আদায়, সোজা হিসাব
গত মাসের আদায়, আর এটা হচ্ছে অনাদায়। ঠিক আছে, ধরেন জানুয়ারি মাসে এই ছেলে প্রথমে নাম আছে রহমতুল্লাহ, রহমতুল্লাহ যদি জানুয়ারি মাসের টাকা দিয়ে থাকে, জানুয়ারিতেই দিক অথবা ফেব্রুয়ারিতে এসেই দিক, তাহলে আমার এই ঘরে যে বকেয়া সহ মোট আদায়ের ঘরে ও 30 টাকা বা 50 টাকা লেখা লাগবে। বুঝতে পেরেছেন? আবারও বলি, গত মাসের ঘরে একটা ঘর বকেয়া সহ মোট আদায় আর একটা ঘর অনাদায়। বুঝতে অসুবিধা হলে বকেয়া সহ মোট কথাটা কেটে দিবেন কলম দিয়ে, কোনো সমস্যা নাই। সোজা হিসাব গত মাসের আদায়, গত মাসের অনাদায়। গত মাসের টাকা যারা দিয়েছে, গত মাসেও দিলে দিয়েছে অথবা এই মাসের রিপোর্ট জমা দেওয়ার আগের দিন পর্যন্ত দিল, তার আদায়ের তথ্য লিখতে হবে। আর যে দেয়নি তার ঘরটা অনাদায় ঘরে দিয়ে দিতে হবে। মনে রাখবেন, এই জায়গায় লেখা আছে চলতি মাসে আদায় বকেয়া আর গত মাসে আদায় অনাদায়। ব্যাপারটা ভেবেছেন? চলতি মাসে লেখা আছে আদায় বকেয়া আর গত মাসে লেখা আছে আদায় অনাদায়। কারণ হচ্ছে আমাদের প্রত্যেক মাসের হাজিরা খাতায় 2 মাসের আদায়ের তথ্য থাকে। কয় মাসের? আচ্ছা, এই হাজিরা খাতায় এই পৃষ্ঠাতে ফেব্রুয়ারি মাস, যেহেতু আমি বলেছি ফেব্রুয়ারি আর গত মাসের ঘরে জানুয়ারির তথ্য আছে। আমি যখন মার্চে চলে যাব, তাহলে কি আমি জানুয়ারি মাসের আদায়ের তথ্য দেখাতে পারবো? তাহলে আমার জানুয়ারি মাসের ওই আদায়ের ব্যাপারটা অনাদায় হয়ে গেল। মানে বকেয়া তখনই থাকে যেটা পরে আদায়ের সম্ভাবনা আছে। এই জন্য চলতি মাসের ঘরে আদায় আর বকেয়া লেখা আছে, আর গত মাসের ঘরে আদায় আর অনাদায়। বুঝতে পেরেছেন? মানে এইটা যদি অনাদায় দেখায়, পরবর্তীতে এটা যখন আদায় হয়েছে দেখাতে আমি পারবো না। ক্লিয়ার? বুঝেছেন? আপনারা প্লিজ দয়া করে এই 2টা ঘর, আদায়ের ঘর এবং গত মাসের আদায়ের ঘরটা অবশ্যই পূরণ করবেন। যে কয়জন দিয়েছে মোট সংখ্যাটা এখানে লিখে দেবেন। ক্লিয়ার? অভিভাবক সভার ঘর, অভিভাবক সভার ঘরে এখানে শুধু তারিখটা লিখলে না, গোটা মাস সহ লেখা দরকার নাই। কারণ আমি এটা বুঝতেই পারছি যে এটা ফেব্রুয়ারি 2024 সালে, এখানে 13 লেখা মানে আমি বলছি 13 ফেব্রুয়ারি 2024। এই জায়গায় ছোট্ট করে শুধু সময়টা দেব। কয়টাই অভিভাবক সভা আয়োজন করেছি? 2টাই হলে 2টা, 3টাই হলে 3টা, একটাই হলে একটা। ঠিক আছে? সময়টা একটু ছোট করে ডান পাশে একটু লিখে দেবো। হ্যাঁ, বুঝলেননি? অভিভাবক সভার সময়টা অনুষ্ঠিত হবে, অভিভাবক সভার সময়টা এখানে ছোট করে লিখে দেবেন ডান পাশে। ক্লিয়ার? এরপর এই জায়গায় যতজন অভিভাবক আসবে, যে কয়জন অভিভাবক আসবেন তাদের প্রত্যেকের কয়টা করে স্বাক্ষর নেবেন? যদি একজন অভিভাবকের 2টা সন্তান পড়ে, 3টা সন্তান পড়ে, তাহলে এক জায়গায় নেবেন, এক জায়গায় নেবেন। আরেক জায়গায় টিক চিহ্ন দিয়ে ওই উপরের শিক্ষার্থীর রোল নাম্বারটা লিখে দেবেন অথবা যে কোনো ভাবে বোঝাবেন যে এটা উপরে। আমরা কি করব, ওই যে স্বাক্ষরগুলো আছে স্বাক্ষরগুলো গুনে মানে হিসাব করবো যে আসলে কতজন এসেছিল। জি, তো দেখা গেল একই নামে 2-3 জন অভিভাবক থাকতে পারে, আবার একই অভিভাবক 2-3 জন সন্তানের থাকতে পারে। একই নামে 2-3 জন অভিভাবক থাকলে তাদের স্বাক্ষর নিবেন, আমরা ওই স্বাক্ষরগুলোই গুনবো। কিন্তু একই স্বাক্ষর 2-3 জায়গায় আছে, তখন গুনলে মাথাতে হিসাবে গরমিল লেগে যায়। কারণ আপনাদের হিসাবের পরে সেই হিসাবটা রিচেক দেয় আবুসালে এডুকেশন সুপারভাইজার। মাঝে মাঝে আমি যদি আসি সেটা আমি আবার চেক দিই। আপনাদের কেন্দ্রে যাদের গেছি দেখেছেন, আপনাদের কেন্দ্রে যাওয়ার সময় আমি রিপোর্ট হাতে করে নিয়ে যাই, লক্ষ্য করেছেন কিনা, মিলিয়ে দেখার চেষ্টা করেছি। তো এইরকমভাবে আমি যেহেতু করি, সেজন্য গুনতে অসুবিধা হওয়ার খাতিরে আপনারা কোনোভাবেই একজন অভিভাবকের 2 জায়গায় স্বাক্ষর নেবেন না। ক্লিয়ার? নিচের জায়গা হচ্ছে পরিদর্শনকারীদের মন্তব্য। একটা থাকে শিক্ষা সুপারভাইজারের আর একটা ঘর থাকে কর্মকর্তার। কর্মকর্তার ঘরে ম্যানেজার সহ অন্যান্য জন, যেমন আমরা এডুকেশন অফিসার, সিনিয়র এডুকেশন অফিসার, তারপরে আরএন, বিএম মানে ম্যানেজার, ডিএম স্যার, ওনারা এসে লিখবে। আর শিক্ষা সুপারভাইজার তো আপনাদের ঘরের লোক, মাঝে মাঝে যাবেন, ওনারা লিখবেন। এডুকেশন সুপারভাইজার পর্যবেক্ষণের ঘরে লিখবেন কি কি দেখে সমস্যা পেলেন। পর্যবেক্ষণের ঘরে লিখবেন জাস্ট সমস্যা, এই জিনিসটা পেয়েছি, এই সমস্যা কয় ধরনের দেখেন উনি দেখেন 2-3 ধরনের সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ওই যে একাডেমিক সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে প্রশাসনিক সমস্যা। প্রশাসনিক সমস্যা কি, আপনি সঠিক সময় শুরু করলেন কিনা, সঠিক সময় শেষ করলেন কিনা, হাজিরা ঠিকভাবে রাখছেন কিনা, ইউ আকৃতিতে বসিয়েছেন কিনা। ইউ আকৃতিতে বসানো মানে হচ্ছে ডানে শিশু বামে মান, ডানে শিশু বামে মান পেছনে, ডানে শিশু বামে মান পেছনে। মাথাতে যারা ছোট তারা সামনে থাকবে, মাথাতে যারা লম্বা তারা পেছনে থাকবে। বসানো ঠিক, বসানোর পরে হচ্ছে শিক্ষার্থীদের সঠিক সময় শুরু করতে পারছে কিনা, সঠিক সময় শেষ হচ্ছে কিনা, এবং শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে কিনা, বাংলা ইংরেজি সবগুলোই পড়াচ্ছে কিনা। মাল্টিগ্রেডেড পদ্ধতি, অর্থাৎ কাউকে কাউকে পড়া দেওয়া, কাউকে কাউকে পড়া নেওয়া, কারো কারো লেখা দেওয়া, একই সাথে সবাইকে ব্যস্ত রাখতে পারছেন কিনা, বাংলা বানান করে পড়াচ্ছেন কিনা, শিক্ষার্থীরা বানান করে পড়তে পারছে কিনা, উচ্চারণ ঠিকভাবে করতে পারছে কিনা, এই সমস্ত কিছু দেখবে। কখনো এরকমও দেখবে যে কেন্দ্রের পাশে খুব মশা আছে কিনা,
কেন্দ্রের পাশে পরিবেশটা কেমন, এই যে আওয়াজ হচ্ছে সেদিকে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, শিক্ষার্থীরা এসে কাদাতে ধপধপ করে আছাড় খাচ্ছে এই ব্যাপারটা দেখছেন না, মানে কেন্দ্রের পরিবেশ দেখবে। আপনারা জানেন কিনা শিক্ষা সেবিকাদের প্রত্যেক মাসে রিপোর্টের সাথে শিক্ষা সুপারভাইজার দুই ধরনের তথ্য দেয়, একটা হচ্ছে শিক্ষা সেবিকার মান, একটা হচ্ছে শিক্ষা কেন্দ্রের মান। শিক্ষা সেবিকার মান তিন ধরনের থাকে, মোটামুটি ভালো খুব ভালো। শিক্ষা কেন্দ্রের মান তিন ধরনের থাকে, মোটামুটি ভালো খুব ভালো। মোটামুটি মানে সি গ্রেড, ভালো মানে বি গ্রেড, আর খুব ভালো মানে এ গ্রেড। বুঝতে পেরেছেন? ওনারা এগুলো দেখে দেওয়ার নিয়ম, এতদিন ধরে কিভাবে দেয় জানি না, তবে এরপরে জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে? তাহলে আপনাদের সবার চেষ্টা করতে হবে, আমাদের কোন গ্রেডে যাওয়ার চেষ্টা করতে হবে, খুব ভালো এই গ্রেডে যাওয়ার চেষ্টা করতে হবে, তাই না? আচ্ছা, খুব ভালো গ্রেডে যাওয়ার চেষ্টা করবে। শিক্ষা সেবিকার মানও আমাদের বাড়াতে হবে, কারণ এই জিনিসগুলো যদি আমরা ঠিক রাখি, এই জিনিসগুলোর কথা বললাম, তাহলে আপনাদের মান ভালো হবে। কেন্দ্রের মান যদি আওয়াজ হলে ভালোভাবে দেখাশোনা করে রাখা, তারপরে শিক্ষার্থীরা যাদের নিরাপদ পানি পান করতে পারে এরকম একটা ব্যবস্থা করা, নিজ তাগিদে হয়তো একটা কলসে, মাটির কলসে বা ভালো পাত্রে পানির ব্যবস্থা রাখলেন, একটা গ্লাস রাখলেন, স্যান্ডেলগুলো গুছিয়ে রাখা, ফ্যান দিতে না পারলেও পাখা বা কাগজের হার্ড বোর্ডের ব্যবস্থা রাখা, এগুলো রাখলে কি হয়, শিক্ষার্থীদের সুবিধা হয়, উপকার হয়। আচ্ছা, তাহলে এই সমস্যাগুলো ওনারা দেখবেন, সমস্যা সমাধানের উপায়গুলো এই জায়গায় লিখবেন। সোজা হিসাব একটাতে সমস্যা আর একটাতে সমাধান, সেম কাজটা ম্যানেজার, সেম কাজটা আরএম, সেম কাজটা আমরা যেটা করি, পর্যবেক্ষণে আমরা সমস্যাটা লিখি আর সমাধানের উপায়টা, করণীয় পদক্ষেপটা আমরা লিখে দিই, এভাবে স্বাক্ষর করি। আপনাদের কাজ হচ্ছে এই স্বাক্ষরের ডেটটা আপনাদের ওই মাসিক রিপোর্টে লেখা। রিপোর্ট কেউ কি নিয়ে আসছেন? একদম রিপোর্টটা একটু দেখান। হাজিরা খাতা নিয়ে আর কারো কি কোনো সমস্যা আছে? আমার মনে হয় হাজিরা খাতা বোঝানো শেষ, এটারও ভিডিও আছে। দ্বিতীয় কাজ মাসিক রিপোর্ট, প্লিজ তাড়াতাড়ি দেন, আমাদের অংশ অনেক আছে। আচ্ছা, এটাও লাগবে, সরি। মাসিক রিপোর্ট কেউ নিয়ে আসেন নেই? আচ্ছা, এই যে মাসিক রিপোর্ট আর হাজিরা খাতা মনে রাখবেন, এইটা হচ্ছে মূল। আপনারা একদম শিক্ষা সেবিকা এই জিনিসটা যেটা করেন, এটাই প্রধান তথ্য, দলিল। এইটা ঠিক রাখবেন দয়া করে, এইটা দেখে এটা করবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি এটা ঠিক আছে, এটা ভুল আছে, সমস্যা, এটা ঠিক করবেন, এটার সাথে এটা মিলাবেন। এটা মিলানোর জন্য উপরের তথ্য এটার তথ্য সেম। আচ্ছা, এখানে আছে কেন্দ্রে অধ্যয়নরত শিক্ষার্থী, এটা আসাম থেকে বের করবেন। আশার সদস্য সন্তান এখান থেকে বের করবেন। চলতি মাসে ঝরে পড়া, চলতি মাসে নতুন ভর্তি, এই জিনিসটা এখানে না, এখানে আছে। ঝরে পড়া বলতে আগের মাসে ছিল এই মাসে নাই, ঝরে পড়া বলতে আগের মাসে ছিল এই মাসে নাই, নতুন ভর্তি বলতে আগের মাসে ছিল না এই মাসে আছে। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? নাই। আদায়ের তথ্য নিয়ে এর আগে কথা বলে ফেলেছি। আমাদের এখানে প্রতিদিনকার হাজিরার তথ্য প্রতিদিন দিলাম। অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে, এতে তারিখ দিবেন, কতটার সময় হয়েছে, কতটার সময় দিবেন, উপস্থিত অভিভাবক সংখ্যা গুণে এখানে মোট দিয়েছেন, এখানে দিবেন। এটা কিন্তু নিয়ে যে আমরা এটার সাথে হাজিরা খাতার সাথে মিলাবো। এরপরের ঘর আছে হচ্ছে চলতি মাসের আদায়ের তথ্য, আদায়যোগ্য শিক্ষার্থীর সংখ্যা। এই ঘরটা বোঝাবে আদায়যোগ্য শিক্ষার্থীর সংখ্যা। ধরেন আদায়যোগ্য শিক্ষার্থীর সংখ্যা, আপনার মোট শিক্ষার্থী যতজন ততজনই আদায়যোগ্য। 30 জন হলে 30 জন, 40 জন হলে 40 জন। তাহলে 30 জনের ভাতার পরিমাণ কত হবে? 30 জন হলে 900 টাকা, 40 জন হলে 1200 টাকা। এটা মোট টাকায়। এখন দিয়েছে কতজন? 28 জন দিয়েছে বা 29 জন দিয়েছে, তাদের কত টাকা বকে আছে, কত টাকা। বুঝতে পেরেছেন? ঠিক আছে? আদায়যোগ্য হচ্ছে যতজন শিক্ষার্থী গুণ 30। হ্যাঁ, আর আদায়কৃত মানে যে কয়জন দিয়েছে, আর বকেয়া মানে যে কয়জন দেয়নি। তারপরে ঘরটা হচ্ছে গত মাস। গত মাসের ঘরে ঠিক এই হাজিরা খাতা দেখে যে কয়জন গত মাসের দিয়েছে এখানে দেখালেন, সে কয়জন আদায় দেখাবেন, যে কয়জন দেয়নি সে কয়জন অনাদায় দেখাবেন। হ্যাঁ, এরপরে পাঠদান অগ্রগতির প্রতিবেদন। এই জিনিসটার সাথে আপনাদের পাঠ টিকার মিল আছে। পাঠ টিকা বলতে আপনাদেরকে আজকে যেরকম খাতা দেওয়া হলো, আমাদের এইরকম খাতাতে প্রত্যেক দিন পাঠদান অগ্রগতির প্রতিবেদনে যেরকম ছক আছে, এইরকম ছক 18 বা 20টা আগে এই করে ফেলবেন খাতায়, এইরকম ছক। আর একটা ঘর ডানে ফাঁকা রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? ধরেন আজকে যে খাতাটা দিয়েছে, এই খাতাটা যদি সাদা খাতা দিত তাহলে চৌড়া ভাবে এই খাতাটা যদি চৌড়া ভাবে এরকম করতাম, তাহলে এখানে হয়তো একটা তারিখ দিতাম করে, এখানে দিতাম বাংলা, 4 বার পর্যন্ত বাংলা, তারপরে এখানে পর্যন্ত ইংরেজি, এখানে পর্যন্ত গণিত, এখানে স্বাস্থ্য বা মন্তব্য, শিশু 1, 2 সব করে ফেললাম। ঠিক আছে? শিশু শ্রেণীতে আমি যা পড়িয়েছি ওই বিষয়টা লিখবো ছোট করে এই খাতাতে, যে বিষয়টা পড়িয়েছি ওই বিষয়টা শিরোনাম, চার্ট পড়ালে চার্ট, সংখ্যা লেখালে সংখ্যা, তারপরে হচ্ছে যোগ লেখা, সেখানে যোগ, যে জিনিসটা পড়িয়েছে ওইটা। আর ব্র্যাকেটে লিখবো হচ্ছে কি পড়িয়েছি, ব্র্যাকেটে লিখবো হচ্ছে কোথা থেকে পড়িয়েছি।
এমনিতে লিখবো কি পড়িয়েছি, ব্র্যাকেটে লিখবো হচ্ছে কোথা থেকে পড়িয়েছি। ঠিক আছে, আমরা পাঠ টিকার সাথে হাজিরা মাসিক রিপোর্টের ওটা মিলাচ্ছি। হ্যাঁ, পাঠ টিকায় আমরা এই যে এরকম একটা ছক দিয়ে দিব। ধরেন এটা শিশু 1 2, এটা বাং, এটা ইং, এটা গণিত। শিশু শ্রেণীতে ধরেন কি পড়িয়েছেন, ব্র্যাকেটে লিখবেন কোথ থেকে পড়িয়েছেন। ধরেন শিশু শ্রেণীতে পড়িয়েছেন হচ্ছে ক থেকে ছ পর্যন্ত, এটা 4 থেকে পড়িয়েছেন, ব্র্যাকেটে লিখে দেবেন। ইংরেজিতে পড়িয়েছেন এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত 4 থেকে পড়িয়েছেন। গণিতে পড়িয়েছেন 1 থেকে 3 পর্যন্ত, 4 থেকে পড়িয়েছেন। ধরেন প্রথম শ্রেণীতে বাংলায় পড়িয়েছেন পরিচয়, এটা পড়িয়েছেন নিজের থেকে, তাহলে এটা নিজ, ব্র্যাকেটে লিখে দেবেন, মানে এটা কোথাও নাই, আপনি বানায় দিয়েছেন। ইংরেজিতে ধরেন পড়িয়েছেন 12 মাসের নাম, 12 মাসের নাম লিখে কোত্থেকে পড়িয়েছেন, 4টা ব্র্যাকেটে লিখে দেবেন। ধরেন গণিতে পড়িয়েছেন যোগ, শিশু শ্রেণীর যোগ বই থেকে পড়িয়েছেন, বই থেকে পড়াইলে খালি পৃষ্ঠা নাম্বারটা দিলেই হবে। 1 থেকে 1 পৃষ্ঠা পড়িয়েছেন, 1 পৃষ্ঠাতেই সব ছিল। পৃষ্ঠা নাম্বার দিয়ে ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে আমি বই থেকে পড়াচ্ছি। উল্লেখ্য একই বইয়ের শিক্ষার্থী হতে হবে, অর্থাৎ মাদ্রাসা হোক স্কুল হোক, শিক্ষার্থীরা যাতে একই বইয়ে পড়ে। আলিয়া মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা আপনার এখানে পড়বে, কয় মাদ্রাসার শিক্ষার্থীরা পড়বে না। পড়লে আপনার বইয়ে যদি পড়তে চায় তাহলে পড়াবেন, কিন্তু ওদের বই আপনি পড়াতে পারবেন না। এমনিতে আপনার কাছে 3টা শ্রেণী, তার উপরে আবার আলাদা আলাদা বই কোনোভাবেই সম্ভব না, কোয়ালিটি মেনটেন করা যাবে না। এই জন্য আমরা দয়া করে লক্ষ্য রাখবেন আমাদের নীতিমালা অনুযায়ী সবাই যাতে একই বই পড়ে। এবং আলিয়া মাদ্রাসা স্কুলে করছে খালি ছবিটা আলাদা, একটাতে হিজাব পড়ায় দিয়েছে ছবিটা, একটা হিজাব নাই, এই তাছাড়া সবই পড়াচ্ছে। ক্লিয়ার? দ্বিতীয় শ্রেণীতে বাংলা আমি ধরেন দ্বিতীয় শ্রেণী, প্লিজ শুনি, দ্বিতীয় শ্রেণীতে ধরেন পড়ালাম ছুটি কবিতা, ছুটি কবিতা আছে বইয়ে 2 পৃষ্ঠাতে। তারপরে ইংরেজিতে পড়ালাম ধরেন রেইনবো, একটা ছড়া বা একটা পড়া, রেইনবো দিয়ে দিলাম, এটা আছে 3 পৃষ্ঠাতে, লিখে দিলাম ব্র্যাকেটে। গণিতে ধরেন পড়ালাম ভাগ, এটা আছে ধরেন 5 পৃষ্ঠাতে, জাস্ট লিখে দেবো। এটা প্রত্যেক দিন ডান পাশে একটা ঘর থাকবে, ডান পাশে একটা ঘর থাকবে, এটা ফাঁকা থাকবে। হ্যাঁ, এই জায়গায় মন্তব্য কোনো কিছু লেখা থাকলে লিখলেন, বা অন্যান্য বিষয় যেগুলো পড়ালেন সাধারণ জ্ঞানটা ওগুলো লিখলেন। শিক্ষা সুপারভাইজার আমার মাঝে মাঝে যাবে 3-4 দিন পরে, গিয়ে এগুলো চেক করবে যে এইটা হচ্ছে আপনার 18 তারিখ, 18/5/24, তাহলে 19/5/24-এ এই আলোকে পড়াইছে কিনা, মানে দেখবে ধারাবাহিক করে, দেখে উনি সিন করবে, টিক চিহ্ন দিয়ে সিন করবে, মানে স্বাক্ষর দিয়ে আসবে যে উনি দেখেছে। বুঝতে পেরেছেন? এই পাঠটিকার আলোকে পাঠদান অগ্রগতির প্রতিবেদন করতে হবে। পাঠদান অগ্রগতির প্রতিবেদন তো পুরো মাস শেষে একবার লেখেন, তাই না? তো আমার পুরো মাস শেষে যে বিষয়টা পড়িয়েছি সেই বিষয়টা সংক্ষেপে এই জায়গায় লেখা সম্ভব হলে লিখবেন। ধরুন গোটা মাস ধরে যদি আপনি শিশু শ্রেণীকে যোগ শেখান, শিশু শ্রেণীকে ক থেকে অন্তস্থ জ পর্যন্ত শিখেছেন গোটা মাসে, তাহলে আপনি লিখতে পারেন ক থেকে অন্তস্থ জ ব্র্যাকেটে 4। কিন্তু দ্বিতীয় শ্রেণীকে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ শিখিয়েছেন, মানে 1 মাসে আপনি 3টা বিষয় শিখেছেন, যোগ আর বিয়োগ ধরেন শিখেছেন, 1 মাসে একাধিক বিষয় শিখেছেন, তাহলে তো এই জায়গায় লেখার জায়গা হবে না। যদি লেখার জায়গা না হয়, ছোট করে শেষের বিষয়টা লিখতেন, ছোট করে। এবার আমি মাসিক রিপোর্টের পাঠদান অগ্রগতির প্রতিবেদনের জায়গায় চলে আসছি। ছোট করে শেষের দিন আপনি ধরেন লিখেছেন, শিখিয়েছেন হচ্ছে বাংলাতে ধরেন শেষের দিন পড়িয়েছেন বাংলাতে শেষের দিন দ্বিতীয় শ্রেণীকে পড়েছেন ধরেন আমাদের গ্রাম। ঠিক আছে, আমাদের গ্রামটাই লিখবেন, মানে শেষের দিকে যেটা পড়িয়েছেন পাঠদান অগ্রগতির প্রতিবেদন। সামনে 2-3টা ফোঁটা দিবেন, 3টা, এই ফোঁটা মানে সামনে আরো কিছু ছিল, আমি লেখার জায়গায় পাইনি, তাই লিখবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার ব্র্যাকেটে জাস্ট খালি প্রথম থেকে শেষ দিনের পৃষ্ঠা পর্যন্ত এটা লিখতে পারবেন। ধরেন 1 পৃষ্ঠা থেকে 14 পৃষ্ঠা গোটা মাস ধরে পড়িয়েছেন। এবার বুঝতে পেরেছেন? আবার বলি, পাঠদান অগ্রগতির প্রতিবেদন যেটা মাসিক রিপোর্টে লিখবে, সেইটাতে যদি গোটা মাসের বিষয়টা লেখার জায়গা না থাকে, দয়া করে শেষ দিকে বা শেষ দিনের বিষয়টা ছোট করে লিখে ব্র্যাকেটে গোটা মাসে যে পৃষ্ঠা থেকে যে পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছেন সেটা লিখলেন। ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে?
যদি প্রশ্ন না থাকে দয়া করে আমি এই অংশটা শেষ করি। আচ্ছা, আমরা পাঠদান অগ্রগতির প্রতিবেদন এবং মাসিক রিপোর্ট আর পাট্টিকাটাও বুঝিয়ে ফেলেছি। হ্যাঁ, পাঠদান অগ্রগতির প্রতিবেদনই পাঠ দিয়ে আমি যদি খাতাতে লিখি পাট্টিকা হয়ে যাচ্ছে, আর ওটা দেখে আমি এখানে বলে পাঠদান অগ্রগতির প্রতিবেদন হয়েছে। এগুলো আপনাদের সব লেখার কাজ এতক্ষণ ধরে দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু করতে হবে। লেসন প্ল্যান এর বাংলা হচ্ছে পাঠ পরিকল্পনা। এটা লিখেছেন তো না? আমরা সংক্ষেপে লিখি হচ্ছে এলপি। এলপি মানে লেসন প্ল্যান। হ্যাঁ, লেসন প্ল্যানের অনেকগুলো ধাপ আছে। আমরা সাধারণত হার্বার্ট স্পেন্সারের পঞ্চসোপান পদ্ধতি বেশি ফলো করা হয়। আমরা একটা ক্লাসে যাওয়ার আগে, যেমন আজকে আমি আপনাদের প্রশিক্ষণের আগে একটু মানসিকভাবে পরিকল্পনা করেছি, কি কি পড়াবো, কিভাবে পড়াবো। একজন সেবিকা, একজন টিচার, আপনারা অবশ্যই ক্লাসে যাওয়ার আগে একটু পরিকল্পনা করবেন। পরিকল্পনা করলে আমি ক্লাসটাকে কিভাবে সাজাবো, আজকের শ্রেণীটাকে কিভাবে সাজাবো, আজকে আমি পড়ানোর ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করবো। প্রথম কয়েকদিন যদি করেন দেখবেন অটোমেটিক্যালি পরের দিক থেকে মানসিকভাবে চলে আসছে। বিদ্যালয়ে প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এখন রেজিস্টার দিয়ে দেয় সরকার থেকে একটা খাতা, ডায়েরির মতো। হ্যাঁ, ওখানে পার ডে শিক্ষকরা লেখে লেসন প্ল্যান। আর আমরা এখনো দিচ্ছি না, তার মানে এই না আপনারা লিখবেন না। আপনারা নিজেদের উৎকর্ষতার খাতিরে 2-4 দিন লেখেন, তারপরে দেখেন অভ্যাস হয়ে যাবে। আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাঠ্যিকা করার সময়, লেসন প্ল্যান করার সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে প্রথমে হচ্ছে উপস্থাপনা। মানে আমি শুরুতে এসে উপস্থাপনা করতে হবে আমাকে। এটা হচ্ছে প্রথম অংশ। সবাই কেমন আছে, ঠিকঠাক আসছে কিনা, হাজিরা রাখা টাকা, স্বাস্থ্যগত অবস্থা, স্বাস্থ্যগত ব্যাপারে খোঁজ খবর নেওয়া, ঠিক আছে, যে আসলে না কেন আসলে না একটু খোঁজ খবর না, এগুলো উপস্থাপনা। এরপরে একটা অংশ হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই। কি বলে? পূর্ব জ্ঞান যাচাই। অর্থাৎ আমি আজকে এসে আপনাদের যেমন জিজ্ঞেস করলাম গতকালকে কি কি পড়েছিলাম বা লিখে দিয়েছিলাম, লেখেন না, মনে থাকবে, খাতা নিয়ে রাখছি। পরের অংশ হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই। আমি গতকালকে কি পড়িয়েছি বিষয়টা অল্প একটু করে বলার চেষ্টা করা। হ্যাঁ, তারপরে হচ্ছে পাঠ উপস্থাপনা। মানে আমি যেই বিষয়গুলো পাঠ উপস্থাপনা আপনারা যখন লিখবেন মুখে বলবেন এবং লিখবেন, বাচ্চারা যাতে আপনার কথার সাথে লেখাটা কানেক্ট করতে পারে, সম্পর্কিত করতে পারে। হ্যাঁ, যেমন এই যে দন্ত সহিত হয়, এটা বুঝতে পারবে না, দন্ত স হ লিখছে কিন্তু উপস্থাপ হচ্ছে, কিন্তু এটা মূলত দন্ত স থ। হ্যাঁ, এভাবে লেখে আর কি। হ্যাঁ, এটা শিক্ষার্থীদেরকে বোঝায় দেয়। পাঠ উপস্থাপনা মানে আমি যেটা পড়াবো মনে করেছি সেই জিনিসটা পড়াবো, যে জিনিসটা উপস্থাপন করবো সেই জিনিসটা উপস্থাপন করবো এই অংশ এসে। তাহলে প্রথম দিকে আমার উপস্থাপনা, পূর্বজ্ঞান যাচাই, এরপর আমার পাঠ উপস্থাপনা। এটা একটু সময় নেব। পাঠ উপস্থাপনা কিভাবে করব, শুরুতে কি বলবো, তারপরে কি বলবো, সাজায় ফেলবো। হ্যাঁ, পাঠ উপস্থাপনা করার পরে আমি করব হচ্ছে পাঠ মূল্যায়ন। হ্যাঁ, মূল্যায়ন মানে হচ্ছে আমি যে পড়ালাম, আজকে পড়ালাম যতটুকু বা আগে যতটুকু পড়িয়েছি একটু যাচাই করা। মৌখিকভাবে হতে পারে, লিখিতভাবে হতে পারে, প্রত্যেকদিন তো লেখা না সম্ভব না। আমি ইনস্ট্যান্ট জিজ্ঞেস করতে পারি, আমি এখানে কি লিখলাম এতক্ষণ ধরে, আপা একটু বলেন তো এখানে কি লিখলাম। এই যে যেগুলো লিখছে এটা কি বিষয় লিখছে, কি বোঝাচ্ছে এটা মূলত আপনাদের বলেন। লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা কিভাবে করতে হয়, ঠিক আছে, বুঝতে পেরেছেন? বসেন, ধন্যবাদ। এই যে একটু যাচাই করা, মানে আমি বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, পাঠ মূল্যায়নের বা যাচাই করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। শুরুতেই বলা, মানে যে কোনো সময় জিজ্ঞেস করা বা শেষে জিজ্ঞেস করা, এইভাবে আমরা পাঠটা মূল্যায়ন করতে পারি। সব শেষে, ক্লাসের শেষে আমরা পুনরাবৃত্তি করব। কি করব? পুনরাবৃত্তি। আমি আজকে এতক্ষণ পর্যন্ত পড়ালাম বা আপনাদের সামনে বললাম যে আপনাদের কাজ কি। আপনাদের কাজ বলতে গিয়ে প্রথমত শিক্ষা সেবিকাদের 2 ঘন্টা পড়ানো, শিক্ষার্থীদেরকে উপস্থিত রাখা, একাডেমিক কাজ, প্রশাসনিক কাজ, এগুলো বারবার বোঝানোর চেষ্টা করেছি। নিয়োগের সময়টা 1 বছর হয়ে গেলে তার আগে একটা আবেদনপত্র দিয়ে নিয়োগ নবায়ন করা, এগুলো করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। শিক্ষা সুপারভাইজারকে জানাতে হবে, আবার নিয়োগ নবায়নে আগ্রহী হলে বলতে হবে, করতে হবে। যদি আমি কোনো কারণবশত ছুটিতে যেতে চাই জানাতে হবে, ছেড়ে দিতে চাইলে জানাতে হবে, অবরোধপত্র আছে, ছুটির জন্য আবেদনপত্র আছে, এগুলো জানাতে হবে, প্রশাসনিক কাজ। তারপরে আমি এরপরে আলোচনা করলাম যে আপনারা কিভাবে হাজিরা খাতা পূরণ করবেন,
কিভাবে হচ্ছে মাসিক রিপোর্ট পূরণ করবেন, পাঠ টিকা পূরণ করবেন, পাঠদান অগ্রগতির প্রতিবেদন পূরণ করবেন। মাসিক রিপোর্টের নিচের অংশে একটা অংশ বলতে ভুলে গেছি, যেই দিন শিক্ষা সুপারভাইজার আসে প্রত্যেকটা ঘরে তারিখ লিখবেন, শুধু তারিখ। হ্যাঁ, অনেকে লেখে 06, আরেক ঘরে লেখে 04, আরেক ঘরে লেখে 2024, এইরকম ভুলেও করা যাবে না। শুধু তারিখটা লিখবেন এক ঘরের জন্য। হ্যাঁ, বুঝেছেন? এক ঘরে তারিখ লেখা মানে ওইটা ওই মাসের ওই সালের তারিখ আমরা বুঝে দেবো। এক ঘরে তারিখ, ডান পাশের দিকে কতজন উপস্থিত ছিল। ঠিক আছে? আচ্ছা, এগুলো বললাম। বলার পরে আমি পাঠ পরিকল্পনা করার জন্য বলছি। এটা আপনারা মনে মনে করতে পারেন, আবার নিজেরাও একটু লিখে লিখে কয়েকদিন প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের পড়ানোর গুণগত মান ভালো হবে, আপনাদের নিজেদের ভেতরে আত্মতৃপ্তি আসবে। ঠিক আছে? আত্মতৃপ্তি আসবে। লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ক্লাসটাকে কিভাবে শুরু করবো এই ব্যাপারে চিন্তা ভাবনা করবো। পূর্ব জ্ঞান যাচাই, মানে আমি ক্লাসে আগের দিন কি করিয়েছি সেটা আমি যাচাই করার চেষ্টা করবো, দু এক মিনিটে, দু একটা প্রশ্নে, দু একটা কথায়। এরপরে আমি আমার পাঠটা উপস্থাপন করবো, আমি কিভাবে পড়াবো, তাদেরকে দিয়ে পড়াই নিব, বা যেই স্টাইলে করি এই অংশটাকে বেশি সময় দিতে হবে, মানে এটাই মূল আজকে পড়ানো। তারপরে পাঠ মূল্যায়ন, আমি যে পড়ালাম আসলে কতটুকু বুঝাতে পেরেছি, কতটুকু ধরতে পেরেছে, এটা একটু যাচাই করা। সবশেষে আমি আবার রিপিট করলাম, এই এখন যে কথাটা বলছি এতক্ষণ এটাকে আমাদের রিপিট করেন, বুঝতে পেরেছেন? পুনরাবৃত্তি। এরপরে আপনি সমাপন, মানে সুন্দর করে বিদায়। সমাপনটাও গুরুত্বপূর্ণ, শেষ করাটাও গুরুত্বপূর্ণ। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আপনি যদি সুন্দর করে শেষ না করতে পারেন, দেখা গেল পড়াইলেন, মারামারি করে একজনের হাত কেটে গেল, তাহলে কিন্তু দুর্নাম আপনার হবে। খুব ভালো পড়িয়েছেন, এই জন্য সুন্দরভাবে যাতে তারা বিদায় নিয়ে যায়, সবাইকে সুন্দরভাবে বিদায় নেয়, এটা একটা দেখার বিষয়। আপনারা সবাই ছুটি দেন কিভাবে? হুট করে নাম ডেকে যে যে ধরো কারো ব্যাগ নিয়ে দৌড় মারে, তাই না? তাহলে কিভাবে করে? সুন্দর বুদ্ধি। আমি একদিন একটা মসজিদে ছিলাম, ওখানে মাদ্রাসার শিক্ষার্থীরা থাকে। সালাত পড়ার পরে দেখলাম যে সবার প্রথমের কাতারে সবাই বসে থাকলেও সুন্নাত পড়ে বসে থাকবে। এরপরে নিয়ম হচ্ছে সবার সালাত শেষ, সামনের কাতারের শিক্ষার্থী যারা তারা আগে সিরিয়ালে। মসজিদে তো কাতার এভাবে। হ্যাঁ, আমি বসে আছি, এই দিক থেকে এক ব্যাচ, এই দিক থেকে এক ব্যাচ, এভাবে আস্তে আস্তে একজনের পিছনে একজন, একজনের পিছনে একজন করে প্রথম কাতার ফাঁকা হলো, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার, তারপরে চতুর্থ কাতার, একজনের পিছনে একজন করে। কখনো একজনের পিছনে দুইজন না, সাইড দিয়ে গেল। ঠিক আছে? এই শিক্ষার্থীরা এই কাতারের মাঝ দিয়েও যায়নি, এইভাবে এসে সব কাতারের পেছন দিয়ে তারপরে এদের কাছে ভিড়ে গেছে, একজনের পিছনে আরেকজন। ঠিক আছে? গেট পর্যন্ত দুই কাতার হয়েছে, গেটে যে আবার এক কাতার দিয়ে করিডোর দিয়ে, করিডোর বলতে বারান্দা, করিডোর বলতে থাকে, করিডোর দিয়ে রুম পর্যন্ত সবাই একজনের পিছনে একজন। আপনারা যদি এরকম করেন, প্রথম শিক্ষার্থীরা মানবে না, দৌড় মারবে, শিশুরা দৌড় মারবে, শিশুদেরকে শেখাইতে পারবেন না। 1 আর 2 দেরকে শেখান, 2-1 দিন শেখানোর পরে চলো আমরা ট্রেনের মতো করে যাই। 2-1 দিন পরে দেখুন শিশু শ্রেণীর শিক্ষার্থীরা হয়, তুই আগে যাচ্ছিস কেন, আমার পরে যা, এভাবে যা, সিরিয়ালে যা। হ্যাঁ, ওরাই বলবে। অভ্যাস আপনি করানোর চেষ্টা করেন। স্যান্ডেলগুলো সুন্দর করে গুছিয়ে রাখেন। আপনারা সেবিকারা ধরেন স্যান্ডেলগুলো একভাবে এভাবে জোড়ায় 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 সোজাভাবে রাখতে পারেন। আবার এক জায়গায় গেছিলাম, এভাবে জোড়া জোড়া করে রাখছে স্যান্ডেল, আমি গিয়ে দেখতে এত সুন্দর লাগছে, স্যান্ডেলও সুন্দর করে রাখা যায়। তাহলে সব কিছুই যদি সুন্দর করে রাখতে পারি, আমার গুছানোটা সুন্দর হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি সেবিকাদের কাজের কথা বললাম। সেবিকারা 1 মাসে কয়দিন কাজ মানে আমাদের এখানে পড়াই বলেন? সাধারণত 20 দিন, এর বেশি হয় না। কারণ আপনাদের সেবিকা সবার জন্য 1 দিন বাদ, এই মাসে তো 3 দিন বাদ হয়ে যাবে। সেবিকা সভা 3 মাসে খুশি, আগামীকালকে তো পড়ানো। আচ্ছা, তাহলে প্রত্যেক দিন 2টা ঘন্টা এভাবে একটু কাজ করতে হবে। দয়া করে এই কাজের ফাঁকে ছেলে সন্তান বা যারা আছে তাদেরকে একটু দেখভাল করতে পারেন, তাই বলে এই কাজগুলো একদমই গুরুত্বহীন মনে করে দেখবেন না। হ্যাঁ, আপনাদের কাজের ব্যাপারে আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলছি। আমি যে কথাটা বললাম, মানে যতগুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি এই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু খুব ভালো বিষয়। মানে আপনি যদি আশা শিক্ষা কেন্দ্র না, আপনারা যদি প্রাইমারি স্কুলেও যান, কোনো মাদ্রাসাতেও পড়ান, আমি কিন্তু সব ধরনের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি একজন হাই স্কুলের শিক্ষকতা করেছি আমাদের ইন্টারভিউর জন্য, অনেকগুলো এনজিওতে কাজ করেছি, এবং মাদ্রাসাতেও দায়িত্ব ছিলাম বিভিন্ন ক্ষেত্রে। যার কারণ বশত হচ্ছে যে কথাগুলো বললাম, এটা কিন্তু সবসময় কাজে দিবে। কিছু কিছু বিষয় যেটা হচ্ছে শুধুমাত্র আপনি এখানে দলে দেখতে লাগে,
সব সময় কাজে দেবে। হ্যাঁ, তার মানে আমার এটা শেখার মন মানসিকতা থাকতে হবে। আমি এটা শিখে সবসময় আমি আশাতে আপনাকে থাকতে বলছি না, আপনি অন্য জায়গায় যেতে পারেন। সবথেকে ভালো সুবিধাটা আপনি অ্যাভেল করেন, অর্জন করেন, এটা আমিও চাই। আমি সবথেকে ভালো কিছু করতে, আমার শিক্ষার্থীরা ভাইরা ভালো জায়গায় চাই, আপনারা ভালো জায়গায় যান, এটা আমিও চাই। আশা যদি আরো ভালো কিছু দেয় সেজন্য আমি অবশ্যই চেষ্টা করবো, আপনারাও করতে থাকেন। যদি না দেয়, আপনারা আপনাদের জায়গা থেকে ভালো কিছু জায়গায় যে সময় বিশ্বাস করেন, আপনারা যদি প্রাথমিকের শিক্ষক হন, আপনারা একদম প্রাথমিক শিক্ষকের চাইতে ভালো করবেন, এবং সেই বিশ্বাসটা আমার অর্জন হবে যদি আপনারা এরকম ভাবে কাজ করতে পারেন। আমি গিয়ে তাহলে বাস্তবে দেখি অভ্যস্ত হয়ে যাবে, আপনারা তো এমনি এগুলো পাবেন। আপনাদেরকে ট্রেনিং দেয় তারা, যারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ট্রেনিং দেয়, এরকম ট্রেনারের সাথে আপনাদেরকে ট্রেনিং দেয়। তাহলে আপনারা কিন্তু এই লেভেল থেকে ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন, সবকিছু নথি কাগজপত্র ক্লিয়ার, সবকিছু ভালোভাবে কাগজ মেনটেন করতে পারছেন। তার মানে কাগজের ভুল আপনাদেরকে দিয়ে পরবর্তীতে হবে না, সহজে কেউ ফাঁকি দিতে পারবে না। সেটা মন মানসিকতা যদি রাখেন তাহলে ভালো। এই আর কি আমার তরফ থেকে। আর আপনাদের কিছু অভাববোধ বা দুঃখবোধ আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। তাহলে আমরা আপাতত এই চ্যাপ্টারটা শেষ করছি, সেবিকাদের কাজ।